নমস্কার বন্ধুরা, আজ শুরু হচ্ছে আমাদের কর্ণাটক ভ্রমণের এক অসাধারণ অধ্যায়। ইতিহাস, রাজকীয় ঐতিহ্য আর মনোমুগ্ধকর স্থাপত্যের খোঁজে আমরা পৌঁছে যাব শ্রীরঙ্গাপটনা এবং মাইসোরে। আমাদের এই ট্রিপটা দুটো পর্বে রাখলাম আমি। তো ব্লগের এই প্রথম পর্বে আপনাদের নিয়ে যাব শ্রীরঙ্গাপটনার ঐতিহাসিক অলিগলিতে, আর দ্বিতীয় পর্বে থাকছে রাজকীয় মাইসোর শহর, আর তার সাথে থাকা, খাওয়া আর কমপ্লিট ট্যুর গাইড। তো শ্রীরঙ্গপটনার এই অলিগলিতে আমরা ঘুরে দেখব গুম্বাজি শাহি, দারিয়া দৌলতবাগ, টিপু সুলতান ফোর্ট, থমাস ইমাম দানজিয়ন। দানজিয়ন শব্দের অর্থ হচ্ছে এক ধরনের ভূগর্ভস্থ কারাগার আর কি। তারপরে থাকছে টিপু সুলতান ডেথ প্যালেস, টিপু সুলতান প্যালেস মানে লালমহল, কর্নেল বেলিস ডানজিয়ন, ওবেলিস্ক মানে এক ধরনের চতুষ্কোণ স্মৃতিস্তম্ভ, তারপর টিপু সুলতান আর্মরি মানে অস্ত্রাগার, রাঙ্গানাথস্বামী টেম্পেল, টিপু সুলতান ফোর্ট এবং লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের কিছু ইনফরমেশন, তারপরে ক্ষণসম্বিকা দেবীর টেম্পেল, তারপর একদম থাকছে রঙ্গনাথিট্টু বার্ড স্যাঞ্চুরি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই দুর্দান্ত কর্ণাটক যাত্রা, আর ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে ভুলবেন না। আমি ব্যাঙ্গালোরে থাকি, তাই এখান থেকে মাইসুরের একটা শর্ট ট্রিপ প্ল্যান করেছিলাম। তো এখান থেকে সকাল সকাল চলে এসেছি কেএসআর ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন, যার পুরো নাম হচ্ছে ক্রান্তিবীরা রায়ান্না রেলওয়ে স্টেশন আর কি। বেঙ্গল থেকে যারা এখানে আসছেন বা আসার প্ল্যান করছেন, তাদের আমি সাজেস্ট করব মাইসোর, কুর্গ, উটি কিন্তু একসাথে একটা প্যাকেজে রাখুন। এবার দেখে নেব এখানে কিভাবে আসবেন। এবার ফ্লাইটে করে যদি ব্যাঙ্গালোর আসেন, তাহলে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট থেকেই কিন্তু মাইসোর যাওয়ার ডাইরেক্ট এসি ভালো বাস পেয়ে যাবেন। আর রেলপথে যদি ব্যাঙ্গালোর আসেন, তাহলে ব্যাঙ্গালোরের স্যাটেলাইট বাস স্থান থেকে কিন্তু এখানকার গভর্নমেন্ট বাস মাইসোর চলে যাচ্ছে, সেই পথেও যেতে পারেন, অথবা রেড বাস অ্যাপ্লিকেশন থেকেও প্রাইভেট বাস বুক করে নিতে পারেন। আর তাছাড়া ডাইরেক্ট ট্রেনও মাইসোর চলে যেতে পারেন। তো ভোর ভোর আমরা চলে এসেছি কেএসআর বেঙ্গালুরু রেলওয়ে স্টেশনে। আর ট্রেন যথারীতি লেট আছে, ট্রেন পৌঁছাতে এখনও মানে 1 ঘন্টা বাকি। সো ট্রেন আমাদের ফাইনালি ছেড়ে দিয়েছে, 8:45 পরে ট্রেনটা এসে পৌঁছালো, অনেকটাই লেট করে দিয়েছে। আমরা এসি চেয়ার কার বুক করেছিলাম, কিন্তু এটা আমরা পেলাম তার জায়গায় থার্ড এসিতে এখন বুঝে গেছে। এসি চেয়ার কারের বুকিং করে আমরা পেলাম থার্ড এসি। এই ট্রেনটা আসছে তামিলনাড়ু তুতিকোরিন থেকে। তুতিকোরিন হয় ব্যাঙ্গালোর থেকে ভায়া হয়, তারপর একদম সোজা চলে যাবে মাইসোর। মাইসোরই হচ্ছে লাস্ট স্টপেজ। সম্ভবত মনে হচ্ছে যে মানে তুতিকোরিন থেকে ব্যাঙ্গালোর এটা এসি 3 টায়ার হিসাবে আসে, আবার ব্যাঙ্গালোর টু মহীশূর এটা এসি চেয়ার কার হিসাবে কনভার্ট হয়ে যায়, কারণ আমাদের টিকিটটা ছিল এসি চেয়ার কারের, আর পেলাম আমরা সেই 3 টায়ার। একদিকে ভালোই হলো, জার্নিটা বেশ আরামদায়কই হবে। চাউমিন দিয়ে সকালে ব্রেকফাস্টটা ছাড়ছে, কারণ স্টেশন থেকে আমরা কিছু খেয়ে উঠিনি। কাল রাতেই চাউমিনটা বানানো ছিল, আর সেটাই সকালে ব্রেকফাস্ট হিসাবে খাচ্ছি। ইভেন মানে ব্যাঙ্গালোর থেকে মাইসুর যাওয়ার পথে কোনো প্যান্ট্রি নেই এখানে, মানে কোনো খাবারের কিছু উঠবে না। তো যা কিছু মানে প্যাক করে রাখাই ব্যাগে ভালো, মানে খাবার সঙ্গে রাখো ভালো, সেটাই করতে চাইছি। আমরা পুরো ট্রিপটা রেন্টাল বাইকে করছি, আর রয়্যাল ব্রাদার্সের এই অ্যাপ থেকে স্কুটারটা 4 দিনের জন্য প্রি বুক করে রেখেছিলাম। হিসাব মতো ওই 580 টাকা করে পার ডে লেগেছিল, আর পেট্রোলটা নিজের পকেট থেকে দিতে হবে। এদের গাড়ির কোয়ালিটি ভালো, প্লাস অ্যাপ থেকে খুব ইজিলি বুক করা যায়। এবার মাইসোর থেকে রেন্টাল বাইকটা নেওয়ার পর আমরা সোজা চলে যাবো শ্রীরঙ্গাপটনা। তো অন দ্য ওয়েতেই পড়ছে চেট্টাই রেস্টুরেন্ট। এটা একটা কেরালা স্টাইল রেস্টুরেন্ট। তো এখানে কেরালা পরোটা আর কেরালা স্টাইল চিকেন কারি অর্ডার দিয়েছিলাম। আমরা এখন চলে এসেছি চেট্টাই রেস্টুরেন্টের উল্টো দিকেই একটা রেস্টুরেন্ট আছে, আরোহা পিওর ভেজ রেস্টুরেন্ট। কারণ ওই রেস্টুরেন্টে অনেক আইটেমই অ্যাভেলেবেল ছিল না, অনলি 2টো আইটেম ছিল, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তাই এখান থেকে কিছু ভেজ আইটেম আমরা অর্ডার দেবো, তারপর রওনা দেবো সেই শ্রীরঙ্গাপট্টনমে আমাদের হোটেলের দিকে। Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. মাইসোর থেকে শ্রীরঙ্গপটনা যাওয়ার টাইমে পাল্লাহাল্লি নামে একটা জায়গা পড়ছে, তো ওই জায়গাতেই আমরা হোটেলটা নিয়েছিলাম, নাম হচ্ছে কিউট রিসর্ট। রুম ট্যুরটা একটু হালকা করে দিচ্ছি, তবে পরের দিন সকালে রিসর্টটা সুন্দর করে ঘুরে দেখাবো। কারণ এখন আবার মেন ডেস্টিনেশন পয়েন্টগুলো বাকি আছে, ওইগুলো ঘুরে দেখতে হবে, তাই না?
কোথায় ঘুরছি না ঘুরছি সব লোকেশনগুলো কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই অ্যাড করে রাখবো। নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি গুম্বাজি শাহী। আর এখানে এলে প্রথমেই চোখে পড়বে এক বিশাল আয়তকার বাগান। চারিদিকটা দেখুন, পুরো সবুজে ঘেরা এক চমৎকার বাগান। আর ঠিক বাগানের মাঝখানেই রয়েছে 20 ফুট উচ্চতার গুম্বাজ। আর এই গুম্বাজের অনুসারে এই নাম গুম্বাজি শাহী। 1784 সালে মানে টিপু সুলতান তার পিতা হায়দার আলী এবং মাতা ফাতিমা বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই গুম্বাজটি নির্মাণ করেছিলেন। এবং 1799 সালে টিপু সুলতানের যখন মৃত্যু হয় তখনও তাকে এখানেই সমাধিস্থ করা হয়। এখানে শুধু 3 জনের সমাধি নয়, মানে এখানকার পরিবারের অন্যান্য সদস্য এবং কিছু অভিজাত ব্যক্তিদের সমাধিও রয়েছে। প্রধানত এটি একটি সমাধিস্থল বলে চলে। প্রথমত এখানকার সৌন্দর্য আর শান্ত পরিবেশ বেশ উপভোগ করার মতো, এখানে অবশ্যই আসবেন। নমস্কার বন্ধুরা, এখন আমরা চলে এসেছি শ্রীরঙ্গপাটনার আরও একটি অসাধারণ ঐতিহাসিক জায়গা, দারিয়া দৌলত বাগ। এটিকে অনেকে টিপু সুলতান সামার প্যালেসও বলে থাকেন। এই দারিয়া দৌলত বাগের শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের ঐশ্বর্যের বাগান। এখানে যদিও কোনো সমুদ্র নেই, তবে এখানকার এই মনোরম পরিবেশ, সবুজে ঘেরা এক দৃষ্টিনন্দন করার মতো জায়গা যদিও। তো এইটা দেখে আপনার মন তো সমুদ্র হয়ে যাবে। এবারে আমরা একটু ভেতরে ঢুকে দেখব কি আছে। গেটে একদম প্রবেশের মুখেই অনেকগুলো ভগ্নপ্রায় ক্রামান রাখা আছে। এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেছিলেন হায়দার আলী মানে টিপু সুলতানের পিতা, আর টিপু সুলতান এটা সম্পন্ন করেছিলেন। 1784 সালে এই কাজ সম্পন্ন হয়। আর সম্পূর্ণ এটা কিন্তু সেগুন কাঠ দিয়ে তৈরি একটি প্রাসাদ। আর এটা শ্রীরঙ্গপাটনায় অবস্থিত টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ হিসাবে ব্যবহার হতো। আর প্রাসাদের ভেতরে আপনার চোখে পড়বে কিছু দেয়াল চিত্র, কারুকার্য করা স্তম্ভ, ঐতিহাসিক ঘটনা, যুদ্ধের চিত্রকর্ম দিয়ে সুসজ্জিত অনেক কিছু জিনিস, যেগুলো আমরা ভিডিওতে অবশ্যই দেখাচ্ছি। প্রতিটি অংশে আছে এই ইতিহাসের ছোঁয়া এবং শিল্পকলার সৌন্দর্য। শ্রীরঙ্গপাটনামে এখন মারাত্মক বৃষ্টি এসে গেছে, দেখতেই পাচ্ছেন মুষলধারে বৃষ্টি চলছে। রেগে আছে, কিছু ঘোরা হলো। বৃষ্টি এসে সব বিগড়ে দিল। এই হচ্ছে শ্রীরঙ্গপাটনাতে টিপু সুলতানের যে ফোর্ট আছে তার একটা এন্ট্রি গেট। এখন আমরা দাঁড়িয়ে আছি থমাস ইমাম ডানজনের সামনে, যেটা সেই সময়কার এক ভূগর্ভস্থ কারাবাস। মেনটেন্যান্সের অভাবে দেখতেই পাচ্ছেন এটা একটা পুরো জঙ্গল হয়ে গেছে, লিটারালি কিছুই বোঝা যাচ্ছে না। তাই পরের গন্তব্যে আমরা চলে যাচ্ছি। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে, আর আমরা এখন চলে এসেছি টিপু সুলতান ডেথ প্লেসের কাছে। একটা ছোট্ট জায়গা, এইখানেই টিপু সুলতানের মানে বডিটা পাওয়া গেছিল। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি টিপু সুলতান প্রাসাদের সামনে, যেটা লালমহল নামে পরিচিত ছিল। বৃষ্টি এখনো থামেনি যদিও, আজকে যদিও কেবল ধ্বংসাবশেষই বাকি আছে, কিন্তু একসময় এটা দুতলা বিশিষ্ট একটি প্রাসাদ ছিল, যা টিপু সুলতানের এক গর্বের প্রতীক। ভাবতে অবাক লাগে ইতিহাসের কত গল্পই না আজ শুধু এই ভাঙা দেওয়ালের মধ্যেই লুকিয়ে আছে। বন্ধুরা, এখন যে জায়গাটা দেখছেন এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর স্থান যে যেখানে মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান এবং তার আগে তার পিতা হায়দার আলী অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় ধরা পড়া সব ব্রিটিশ অফিসারদের এখানে বন্দি করে রাখতেন। তো কি হয়েছে, দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধে কর্নেল উইলিয়াম বেইলি ত্রিপুরাতে ধরা পড়েন। তারপর এই শ্রীরঙ্গপটনার এই অন্ধকূপে তাকে কয়েক মাস কাটাতে হয়। অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে এই অন্ধকূপেই তিনি এখানে প্রাণ হারান। আর তার নাম অনুসারেই এই জায়গাটার নাম হচ্ছে কর্নেল বেইলিস ডানজেন। আমরা এখন চলে এসেছি শ্রীরঙ্গপাটনার আরেকটি জায়গা, ওবেলিস্ক। মানে এমন ভয়ঙ্কর জায়গা, মানে ভেতরে আরেকটু এগোতেই ভয় লাগছে।
পুরো জঙ্গল, এটা ওটা, বাপরে বাপ। এইখানে আবার কি লেখা আছে, কি গেট, দিল্লি, গেট টু দিল্লি সামথিং লেখা আছে, গেট টু দিল্লি ব্রিজ। আচ্ছা, আমরা এখন চলে এসেছি সেই ওবেলিস্কে, মানে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে। আর এখানে কাবেরী নদীর একটা অংশ, দুদিকে দুটো রেল ব্রিজ রয়েছে, এইদিকে একটা, ওইদিকে একটা। রেল বুঝি সম্ভবত, যা মনে হচ্ছে স্ট্রাকচার দেখে যা মনে হচ্ছে, দুটোই রেল ব্রিজ। তবে যত্নের খুব অভাব, সেটা তো খুবই বুঝতে পারছি। জায়গাগুলো খুব বাজেভাবেই মেনটেন করা হয়েছে, মানে মেনটেন করা হচ্ছে স্টিল। আর এটা হচ্ছে টিপু সুলতানের শ্রীরঙ্গপট্টনমে যে ফোর্ট ছিল, ফোর্টেরই প্রাচীর। আর ওইদিকে আছে কাবেরী নদীর একটা অংশ বয়ে গেছে। তো এইগুলো ধরেই, মানে এই ধরে ধরেই হেঁটে আমরা যাচ্ছি সেই দূরে ওবেলিস্কের সামনে। বেশিক্ষণ সময় কাটাবো না, জায়গাটা বেশি ভয়ঙ্করই লাগছে, একদম মানুষজন নেই, কিছু নেই, ফাঁকা জায়গা। চতুর্থ অ্যাংলো-মহীশূর যুদ্ধের সময় যারা প্রাণ হারিয়েছিলেন তাদের সবাইকে স্মরণ করার জন্যই এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিলেন রাজা চতুর্থ কৃষ্ণরাজা ওয়েদিয়ার। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে টিপু সুলতানের সময়কার এক অস্ত্রাগার। তো সেখানে তার যুদ্ধের জন্য সমস্ত অস্ত্রশস্ত্র মজুদ থাকতো। এখানে ঘুরতে ঘুরতে কাবেরী নদীর সামনে একটা ছোট ব্রিজ ছিল, তো ভাবলাম সেখান থেকে একটু স্কুটার চালিয়ে আসি। রেন্টাল স্কুটার ছিল, তাই একটু নিজের মতো করে এক্সপ্লোর করছি, ঘুরছি, বেশ ভালো লাগছে। অটোওয়ালা থাকলে থোড়ি এসব জায়গায় আনতো। Catching a crazy love moving through me like wildfire. আমরা এখন চলে এসেছি শ্রীরঙ্গপট্টনার আর এক গন্তব্য, শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির। শ্রী বৈষ্ণব ধর্মের 5টি যে প্রধান তীর্থস্থানের মধ্যে কিন্তু এটা একটা, আর ভক্তদের কাছে এর মাহাত্ম্য কিন্তু অপরিসীম। শুনলে অবাক হবেন যে এই মন্দিরের ইতিহাস প্রায় 1000 বছরের বেশি পুরানো। 10ম শতকে গঙ্গা রাজবংশের সময় তৈরি এই মন্দিরটি দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বিষ্ণু মন্দির হিসাবে পরিচিত। তাহলে চলুন ঘুরে দেখি এই অদ্ভুত এবং অপূর্ব স্থাপত্য এবং ভক্তিময় পরিবেশ। এখন আমরা চলে এসেছি শ্রীরঙ্গপট্টনার ফোর্টের সাউন্ড অ্যান্ড লাইট শো যেখানে হয়, ওই জায়গাটার সামনে। আপনারা স্ক্রিন পজ করে এই জায়গাটার ইনফরমেশন জেনে নিতে পারেন। তবে দুর্ভাগ্যবশত বৃষ্টি হওয়ার কারণে এখানকার এই শো এই মুহূর্তে বন্ধ আছে, সেটা আমাদের আর ভাগ্যে হয়তো ছিল না। যাই হোক, কখনো আসবো, আবার দেখা হবে এটা। এখন আমরা চলে এসেছি আর এক অসাধারণ প্রাচীন মন্দিরে, যার বয়স প্রায় 1200 বছর। নাম হলো স্বয়ম্বিকা মন্দির। যদিও অনেকে একে জ্যোতির্মহীশ্বর মন্দির নামেও চেনেন, কারণ এখানে মন্দিরের সঙ্গে শিব মন্দিরও রয়েছে। আসলে শম্বিকা দেবী হলেন পার্বতীরই এক রূপ। শম্বিকা মানে এমন একজন দেবী যিনি মুহূর্তের মধ্যে ভক্তদের ইচ্ছে পূরণ করেন। তাই বুঝতেই পারছেন জায়গাটা কতটা জাগ্রত এবং পুণ্যস্থান। সারাদিন ব্যাপী একটা ভ্রমণের পর আমরা ফাইনালি আমাদের এই রিসর্টে চলে এসেছি। এবার জাস্ট ডিনার করে একটু ঘুমানোর পালা। আমরা ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি, সব প্লেট চলে এসেছে। এখানে আছে আমাদের চাপাতি, রুটি, 2 পিস রুটি আছে। আর এটা আছে জিরা রাইস। আর এখানে হচ্ছে এগ ভুর্জি, পনির ভুর্জি, তারপর আছে ডাল ফ্রাই। খুব নর্মালের ওপরই খাবো, বেশি চাপ নেওয়ার কিছু নেই আর কি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আর এখন আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাচ্ছি। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমরা নিয়েছি মশলা দোসা, আর সাথে আছে এই চাটনি সাম্বার, আর একটা ব্রেড অমলেট নিয়েছি। তাহলে এবার শুরু করা যাক, তাড়াতাড়ি খেয়ে নেবো আবার। সুপ্রভাত বন্ধুগণ, ওয়ান সেকেন্ড। আর কালকেই আমরা এসেছিলাম কিউট রিসর্টে। তো আজকে হচ্ছে 15ই আগস্ট। সেই উপলক্ষে আমি আর আমার ওয়াইফ দুজনেই একটা ব্যান্ড পড়েছি।
আর আশপাশটা একটু ঘুরে দেখাই কিরকম। আর খুব সামনেই মানে এই কাছেই একটা পতাকা উত্তোলন হয়েছে, সেই জায়গাটা ঘুরে দেখাই, আসো। তো এই জায়গাটাতেই পতাকা উত্তোলন হয়েছে মানে একটু আগেই। আর সামনে আছে মহাত্মা গান্ধীর ফটো আর একটা আবির দিয়ে মানে ভারতের ম্যাপ বানানো হয়েছে আর কি। সকালটা বেশ দারুণ লাগছে এখানে, 15ই আগস্ট, স্বাধীন উত্তেজনা। আর আশেপাশে কত বাচ্চারাও ঘুরে বেড়াচ্ছে, সবার হাতে মোবাইল দেখুন। সব বাচ্চারা নিজেদের মতো ব্লগ বানাচ্ছে, দিনকালই বদলে গেছে। একটু ভেতরটা ঘুরে দেখাই, চলুন। এইদিকে হচ্ছে রেস্টুরেন্ট। তো এখানেই সকালবেলা আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খেয়েছিলাম। আর এই পাশটা হচ্ছে একটা ছোট বাগান মতো, সুন্দরভাবে সাজানো গোছানো চারিদিক। একদম সোজা গেলে পাবো এখানকার একটা সুইমিং পুল। তো বন্ধুগণ, এই হচ্ছে সেই এখানকার পুল। না, জলের লেভেলটা বেশ দারুণ রাখা হয়েছে, ইনফিনিটি পুলের মতোই। আর নিট অ্যান্ড ক্লিন ওয়াটার আছে। স্নান করতে ইচ্ছে যাচ্ছে কিন্তু মানে স্নান করবো না আর কি, সেটাই। মানে টেম্পারেচার খুবই কম আছে, আর সকালবেলা আমাদের একটু বেরোতে হবে, ঠান্ডা লেগে গেলে প্রবলেম। এই জায়গাটা একটা পার্কের মতো, আর এখানে বাচ্চারা সব খেলছে। মানে ফ্যামিলি নিয়ে আসলে একটা দারুণ মজা পাবে সবাই। এই জায়গাটা ওয়ান সেকেন্ড একটা বাগানের মতো, আর বাউন্ডারি এখানেই শেষ। তবে সব মিলিয়ে বেশ সুন্দর জায়গাটা, বেশ মানে একদিনের জন্য উপভোগ করার জন্য এই রিসর্টটা খুবই আদর্শ। আজ সকাল সকালই আমরা চলে এসেছি রাঙ্গানাথিট্টু বার্ড স্যাঞ্চুরি, মানে পাখিদের অভয়ারণ্য একটা। 20 টাকা বাইকের পার্কিং চার্জ দিয়েছি, আর পার্কিং চার্জ দিয়ে ভেতরে ঢুকবো, দেখি ভেতরে কোনো এন্ট্রি টিকিট আছে কিনা, তাহলে অবশ্যই জানাচ্ছি। আর এখানে 80 টাকা পার অ্যাডাল্ট টিকিট আছে। আর বোটিং করতে গেলে পার হেড আমাদের 120 দিতে হবে, মানে টোটাল যদি বোটিং প্লাস এন্ট্রি চার্জ 200 করে পার হেড। আর একটু ভেতরে যাওয়া যাক, দেখি কি কি দেখার আছে। এখানে ঢুকতেই প্রথমে চোখে পড়বে এক বিশাল বৃক্ষ, মানে শাখামূলগুলো ওই উঁচু উঁচু গাছের ডালগুলো থেকে নেমে এসেছে। আর এখন আমরা চলে এসেছি এই টাওয়ারটার সামনে। টাওয়ারটা থেকে একটা সুন্দর মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। দূরে অনেক পাখি আছে, যেটা আমার ক্যামেরায় এই মুহূর্তে আসছে না। আর এই টাওয়ারটির নাম হচ্ছে মহারাজা টাওয়ার। এই মহারাজা টাওয়ারের সঙ্গে একটা মানে ইতিহাস জড়িয়ে আছে। তো এখানকার ওইদিয়ার রাজবংশের জায়া চামারাজেন্দ্রের আমলে এই জায়গাটি বানানো হয়, তাই এটার নাম হচ্ছে মহারাজা টাওয়ার। তো এখানকার পরিবেশ এতটা মনোরম আর শান্তিপূর্ণ যে মনে হয় এখানে চুপচাপ বসেই থাকি, অলমোস্ট সারাদিনটা এখানেই কাটিয়ে দিই। এখন আমরা এই মহারাজা টাওয়ারের কাছেই দাঁড়িয়ে আছি। দূরে একটা ওয়াচ টাওয়ার আছে। তো ওয়াচ টাওয়ারটা এই মুহূর্তে পাবলিকদের জন্য বন্ধ রাখা হয়েছে, মানে এখান থেকে উঠলে একটা দারুণ দৃশ্য দেখা যেত, কিন্তু এই মুহূর্তে বন্ধ। যাই হোক, এইখান থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি এটাই মনোমুগ্ধকর আপাতত। বোটিং এর জন্য চলে এসেছি আমরা এখন, আর এখন লাইন দিয়েছি। নেক্সট বোটটা আসবে, ফার্স্ট লাইনে আছি, এবং কেমন দৃশ্য উপভোগ করি সেটা ভিডিও অবশ্যই দেখাবো। অ্যালিগেটরস আছে জলের মধ্যে। শুনলাম মোর দ্যান হান্ড্রেডস। লেটস সি আদৌ চোখে দেখতে পাই কিনা। বাচ্চা তো এই জায়গাটার ভেতরেই একটা সোভেনির শপ আছে। তো এখানে
ঢুকে দেখি এবার যদি কিছু কেনার থাকে কিনবো, তবে ফ্রিজ ম্যাগনেট তো অবশ্যই নেব। নিয়ে নাও তাহলে। রঙ্গানাথি টু বার্ড স্যাঞ্চুরি আমাদের ভ্রমণ এই মুহূর্তে শেষ হলো। তো এখানে ঘুরে আমার খুবই ভালো লেগেছে। এটা মাইসোর থেকে 20 কিলোমিটার, আর শ্রীরঙ্গাপাটনায় থাকলে খুবই কাছাকাছি, 3-4 ম্যাক্সিমাম কিলোমিটার হতে পারে। তো এই জায়গাটা এলে অবশ্যই আসবেন। রঙ্গানাথি টু বার্ড স্যাঞ্চুরিটা ঘোরার পর আমরা ফিরে এলাম কিউট রিসর্টে, কারণ এখানে আমাদের লাগেজগুলো রাখা আছে। চেক আউট একদম সকালেই করে দিয়েছিলাম। তো ভাবলাম লাঞ্চটা এখান থেকে খেয়ে যাওয়া ভালো, কারণ মাইসোর যেতে আমাদের এখন অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে। মানে এখান থেকে অলমোস্ট 18 থেকে 20 কিলোমিটার মতো। মাইসোরে যে আমরা হোটেলটা নিয়েছি, হোটেলটা যদিও আমি অবশ্য দেখাবো। আর এখন আমরা লাঞ্চ পর্ব সারছি। লাঞ্চ পর্বে আমরা নিয়েছি এটা মিক্স ভেজ আছে, এখানে আছে ডাল ফ্রাই, রুটি, আর এখানে একটু রাইস। শ্রীরঙ্গাপটনা ভ্রমণ শেষে এবার আমরা রওনা দিয়েছি একদম মাইসোরের দিকে। এবার আপনাদের সাথে দেখা হচ্ছে একদম সেই দ্বিতীয় পর্বে।